মা টুনি, তুই আজ থেকে এই জঙ্গলের রানী। তোর সমস্ত শক্তি এই সোনালী চুলের মধ্যে নিহিত আছে। তুই এই চুল দিয়ে সবাইকে সাহায্য করতে পারবি, তবে সাবধান, তুই এই চুল অন্য কাউকে দান করবি না, তাহলে যে অনর্থ হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার এই সোনালী চুল আর এই রাজ্যকে ঠিক মতো সামলিয়ে রাখবো। এবার যে আমি একটু শান্তিতে মরতেও পারবো। না মা, তুমি এসব কথা বলো না। আমি আজ সারা রাত তোমার সাথে বসে গল্প করব। আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টুনি সারা রাত ধরে তার মায়ের সাথে গল্প করতে থাকে, কিন্তু যেই না ভোর হয়ে আসে তখনই মিনু মারা যায়। মা, তুমি কি আমাকে একা করে চলে গেলে? আমি এখন একা সব কিছু কি করে সামলাবো? মা মা, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? রাজকুমারী টুনি তার মায়ের শোকে কাতর হয়ে যায়, কিন্তু রাজ্যের সব পাখিরা একজোট হয়ে বলতে থাকে, রাজকুমারী, আমাদের রানী মারা গিয়েছে। আপনি এভাবে ভেঙে পড়লে আমরা কিভাবে রাজপ্রাসাদে থাকবো? তাহলে আমরা বিপদে কাকে পাবো? আপনি দয়া করে শান্ত হন রাজকুমারী, আর নিজের সোনালী চুল কাজে লাগানো শিখে নিন, যাতে করে আমাদের মঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে, আমি আর শোকে কাতর হব না। আমি আমার রাজ্যের ভালো মন্দের দিক খেয়াল রাখবো। তোমরা যাও আর মহারানীর শেষ সৎকারটুকু করে নাও। তথা আজ্ঞা রাজকুমারী। আর শোনো তোমরা, আমার রাজ্যে অভিষেক হবে, আর তোমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। যথা আজ্ঞা রাজকুমারী। আমার মাথায় এই রাজবংশের মুকুট উঠেছে, আমি এখন থেকে এর মর্যাদা রাখবো। জয় রানী টুনির জয়। সবাই রানী টুনির জয়ধ্বনি দিতে থাকে। ঠিক তখনই একটা পাখি কাঁদতে কাঁদতে আসে। রানীমা, আমাকে সাহায্য করুন রানীমা, আমার মেয়েটা যে মরতে বসেছে। কোনো ঔষধই আমার মেয়ের উপর কাজ করছে না রানীমা। কেঁদো না তুমি। আর কোথায় তোমার মেয়ে? আমাকে সেখানে নিয়ে চলো। এরপর টুনি শালুকে নিয়ে তার বাড়িতে যায়, আর টুনি শালুকে দেখে বলতে থাকে, এই মেয়ে তো অনেক কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তবে চিন্তা নেই, এক্ষুনি আমি সব ঠিক করে দিচ্ছি। টুনির মাথার চুল দিয়ে শালুকে ছোঁয়ায়, আর শালু অলৌকিকভাবে সুস্থ হয়ে যায়। আমার মেয়ে তো সুস্থ হয়ে গেছে। মহারানী, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার কারণে আমি আমার মেয়েকে আবার ফিরে পেয়েছি। আমি তোমাদের ভালোর জন্যই নিযুক্ত হয়েছি। আমার বাবা মা তোমাদের ভালোর জন্য প্রাণ দিয়েছে। আমিও আমার শেষ পর্যন্ত তোমাদের জন্য লড়ে যাব। এরপর টুনি তার কাজ শেষ করে প্রাসাদে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আর টুনির মাথার চুলের গুণের কথা সবার মাঝে ছড়িয়ে পড়ে। সব শুনে পাশের জঙ্গলের রাজকুমার মনে মনে ভাবে, ওই মায়াবতী রানীকে যদি আমি আমার মনের রানী বানাতে পারি, তাহলে আমার জয় আর কেউ আটকাতে পারবে না। আমি কাল সকালেই বিবাহের প্রস্তাব পাঠাবো। এই ভেবে রাজকুমার কোনো রকমে সারা রাত কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর রাজকুমার নিজের বিয়ের প্রস্তাব নিয়ে রানীর সামনে হাজির হয়। মহারানী, আপনি একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আমি জানি। আর আপনার এই পরীক্ষার মাঝে একজন সঙ্গী প্রয়োজন। আর আপনি যদি আমাকে বিয়ে করে সেই সুযোগটা দিতেন, তাহলে আমি নিজেকে যোগ্য ব্যক্তি বলে মনে করতাম। রাজকুমারের কথা শুনে টুনি কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। এরপর রাজকুমারের সাথে টুনির বিয়ে হয়ে যায়, আর দুজনে মিলে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। শোনো, আমার রাজ্যে দুর্ভিক্ষের দেখা দিতে চলেছে, আর উপকূলের বাঁধটাও ভেঙে যাচ্ছে। আমি আজ সেখানে যাব, আর বাঁধে একটা মায়া প্রয়োগ করব। তুমি কি যাবে আমার সাথে? আমি আমার রানীকে একা ছেড়ে দেব, তা কি কখনো হয় নাকি? চলো, আমি এক্ষুনি তোমার সাথে যাব। এরপর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়ে, আর টুনি নিজের রাজ্যের মঙ্গলের জন্য মায়া প্রয়োগ করতে থাকে। রানী, এই চুলই হলো তোমার আসল শক্তির উৎস। আর এই চুল তো এখন আমার দখলে, আর এখন থেকে চলবে সব হত্যাযোগ্য। রাজকুমার রানীর মাথার সোনালী চুলগুলো এনে প্রাসাদে কলার গাছে রেখে দেয়। কলাগাছ, এখন থেকে তুই অভিশপ্ত, আর আজ থেকে তুই সবগুলোকে ধরবি আর খেয়ে ফেলবি। আর তুই যেগুলা খাবি, আর তাতেই আমি মহাশক্তি অর্জন করব। যথা আজ্ঞা মালিক।
রাজকুমার হাসতে হাসতে প্রাসাদের ভেতরে চলে যায়। এরপর থেকে অভিশপ্ত কলা গাছ এক এক করে সব পাখিদের ধরে আর খেয়ে ফেলে। আরে এটা তো রাজকুমারী, আমি তো রাজকুমারীকে ভীষণ পছন্দ করি, কিন্তু রাজকুমারী এখানে এভাবে পড়ে আছে কেন? আর তার চুলগুলো সব কোথায় চলে গেল? না, এখন এত কিছু ভাবার সময় নেই, রানীকে আগে সুস্থ করতে হবে। টোনা রানীকে তুলে নিয়ে তার বাড়িতে যায় আর রানীর জ্ঞান ফিরিয়ে আনে। আমি আমি কোথায়? রাজা কোথায়? আর আমার মাথার চুলগুলো কোথায়? রানী, আপনার মাথার চুলগুলো কোথায় তা আমি জানি না, আমি আপনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। নিশ্চয় কেউ আমার চুলগুলো কেটে নিয়েছে, কিন্তু আমার রাজা কোথায়? আমাকে এক্ষুনি প্রাসাদে যেতে হবে। টুনি টোনার সাথে কোনো কথা না বলেই উড়ে প্রাসাদের দিকে যেতে থাকে আর টোনাও রানীর পিছু পিছু যেতে থাকে। টুনি প্রাসাদের সামনে গিয়ে অভিশপ্ত কলা গাছকে দেখে আর তার মাথার চুলগুলো দেখে ভীষণ অবাক হয়ে যায়। ঠিক তখনই রাজা বেরিয়ে সবাইকে ডেকে বলতে থাকে, এটাই হলো আমার রানীর শেষ চিহ্ন, আর এই কলা গাছে আমার রানীর আত্মা আছে। আমার রানী মারা গিয়েছে। এই রাজা সব মিথ্যে কথা বলছে কেন? আমি তো বেঁচে আছি, আর এই রাজাই হয়তো আমার মাথার চুলগুলো কেটে এই কলা গাছে বন্দি করে রেখেছে। এ কি, টুনি বেঁচে গেল কি করে? আমাকে কিছু একটা করতেই হবে। তোমরা সবাই শোনো, এই মেয়ে হলো আমার স্ত্রীর হত্যাকারী, তোমরা এক্ষুনি একে শাস্তি দাও। কিন্তু এই মেয়েকে তো রানীর মতো লাগছে, শুধু চুলটাই নেই। বুঝেছি, তোমরা এই মেয়েকে শাস্তি দিবে না, তাই তো? অভিশপ্ত কলা গাছ, দেখাও তুমি তোমার কালমা। আমার মাথায় চুল নেই, তাই আর কোনো জাদু শক্তি কাজ করছে না। তোমরা সবাই আমার কথা বিশ্বাস করো। কোনো হত্যাকারীর কথা তোমরা কেউ বিশ্বাস করবে না। শয়তান রাজা, আজ তোর খেলা শেষ। তুই আর আমাদের রানীর সাথে প্রতারণা করতে পারবি না। রানী, আপনি নিজ হাতে একে শাস্তি দিন। এই নিন তলোয়ার। শয়তান, এবার কোথায় পালাবি তুই? টুনি, তুমি আমার রানী, আমাকে তুমি ছেড়ে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। টোনা, তুমি অনেক সৎ, তাই আমি তোমাকে বিয়ে করে এই রাজ্যের রাজা বানাতে চাই। এতে আমরা সবাই অনেক খুশি। এরপর টুনি টোনাকে বিয়ে করে নেয় আর সবাই তা দেখে ভীষণ খুশি হয়। এরপর দুজনে মিলে খুব ভালোভাবেই রাজ্য সামলাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কিরে মা, তুই এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বল তো। তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো তবে, খেলার মাঠে কি হয়েছে? কিরে, খুব পারুল সালু, তোরা বুঝি খেলছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কিরে, তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো? খেলতে হলে তো দৌড়াতে হয়, বুঝলি? তুই যে চিকন আর দুর্বল, তুই তো আমাদের সাথে দৌড়াতে পারবি না। কাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে, তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তোরা আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তোরা আমাকে খেলাই নেই না? শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাদের একদম বিরক্ত করবি না, বুঝেছিস? আমাদেরকে তাই চুপচাপ খেলতে দে, তোকে তো আমাদের একদম ভালো লাগছে না। তুমি তো সবই শুনলে মা। জানো মা, জানো, ওরা এইসব কথা বলে
দুর্বল। আমার তো খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট পাস না রে মা, কষ্ট পাস না। তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে চাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। কি রে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না। এমন দুর্বল ছাড়া আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি চিকন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না। থাকবোই না, আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না, এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই। ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কি কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুর কলা গাছ। শোনো, তুমি আমার গাছটি খেয়ে নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের তিন কলা খেয়ে নেয়। তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে, আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে, পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে, আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। যাই হোক বাবা, আমি বাড়ি যাই। কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই তিনটি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। তিন কলা? কোন তিনটি কলা মা? এক গাছে তিন কলা গো, এক গাছে তিন কলা। বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন আহ আহ কনক শালু, তোরা বাঁচা বাঁচা আমাকে, আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব, বাঁচা তোরা, বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই তোকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে, আমাকে তোরা টেনে তোল। এই এই, কি হয়েছে কি হয়েছে? এ মা, ও তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? কনক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। একই একই, তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে, জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না, এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে, ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল চল, সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একটি একটি বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা আচ্ছা, তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম, চল চল, আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। কুহুর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে, কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা যে অনেক ভুল করেছি, আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না, বাঁচা রে বাঁচা আমাদের। হ্যাঁ হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি, আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে। যোগ্য দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো, আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা, 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা, আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতে তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে, কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি, সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও, এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না, আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে, এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারতো না। যজ্ঞ আঙ্কেল, ও যজ্ঞ আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা, দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা।
আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকার 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শহরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতে যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই কতদিন হয়ে গেল, আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলেই খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যোগু কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা। তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা? তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকা কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন। তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যোগুর এমন কথা শুনে আর কিছুই বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই কখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেবো, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে। তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব। কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি? টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনি দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন? বলুন তো। আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো, আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা
তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনের সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এ তো দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শুনে। একে শুনছি আমি, সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনি দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতের মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকার সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে।